ত্রয়োদশ সংসদ নির্বাচনে এমন কিছু ব্যক্তি নির্বাচিত হয়েছেন যারা ইতিমধ্যেই নির্বাচনের 1 মাসের মধ্যেই নিজেদেরকে বিতর্কিত করে তুলেছেন। তাদের বক্তব্যের মধ্য দিয়ে তারা প্রমাণ করেছেন তারা এই সংসদীয় কাঠামো, সংবিধান, গণতন্ত্র, মানুষের বাক স্বাধীনতা এগুলো খুব ভালোভাবে বোঝেন না, কিন্তু বাই চান্স তারা এমপি হয়ে গেছেন। এর মধ্যে অন্যতম একজন হইলেন মাদারীপুর 1 আসনের এমপি সাইদুদ্দিন আহমেদ হানজালা। তিনি এমন কিছু বক্তব্য দিয়েছেন শুক্রবার একটা অনুষ্ঠানে গিয়ে। তার এই বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে তিনি গণতন্ত্র, তিনি সংবিধান, সংসদ, এমনকি মানুষের বাকস্বাধীনতা এগুলো খুব ভালো করে বোঝেন না, কিংবা আসলে তিনি সেগুলো বুঝলেও তিনি মনে করেন যে এগুলা তিনিই মানুষকে দিচ্ছেন। অর্থাৎ মাদারীপুর 1 আসনের অর্থাৎ শিবচরের সংবিধানই হলেন সাইদুদ্দিন আহমেদ হানজালা। তিনি ঠিক এভাবেই তার কথাগুলো এভাবেই তিনি বলেছেন। আপনি হয়তো বলতে পারেন যে এরকম একজন এমপির বক্তব্য নিয়েও কেন আপনার একটা কন্টেন্ট বানাইতে হবে। আমি মনে করি এই বক্তব্যের কিংবা যারা এই টাইপের বক্তব্য দেয় শেখ হাসিনা আমলের এমপিদের মতো করে, তাদের আসলে এই বক্তব্যগুলোর চুলচেরা বিশ্লেষণ হওয়া দরকার, যেন ভবিষ্যতে আর কোনো এমপি এরকম বক্তব্য দেওয়ার দৃষ্টতা না দেখায়। দেখেন, সাইদুদ্দিন আহমেদ হানজালা যে বক্তব্য দিয়েছেন এটা দেখে মনে হচ্ছে যে তিনি বিএনপির বিরোধিতা করছেন, বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, কিন্তু বিএনপির বিরুদ্ধেও বক্তব্য দিতে গিয়ে তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো আসলে তিনি ঠিক বলেননি কোনোটাই। তো সাইদুদ্দিন আহমেদ হানজালা ওই বক্তব্যে বলছেন যে এই বিএনপির এক প্রার্থী তার সঙ্গে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি নাকি বলেছেন যে বিএনপিকে নিয়ে খোঁচাখুচি না করতে। তো এর পরিপ্রেক্ষিতে হানজালা বলছেন, আরে আমি হানজালা খোঁচাখুচি করলে বিএনপি এদেশে থাকতে পারবে না। আপনারা রাজনীতি করেন শিবচর উপজেলা নিয়ে, হানজালা রাজনীতি করে পুরো বাংলাদেশে নিয়ে। অর্থাৎ তিনি বলার চেষ্টা করছেন যে হানজালা যদি খেপে, হানজালা যদি খোঁচাখুচি করে, হানজালা যদি বিএনপির পেছনে লাগে, তাহলে বিএনপি বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। এই যে এই কথাটি বলেছেন, আমি আপাতত অনেকে এটাকে রাজনৈতিক রেটরিক হিসাবে ধরছেন, কিন্তু আমি এটাকে রাজনৈতিক রেটরিক হিসাবে ধরছি না। এই ব্যক্তি বক্তব্যটা এমনভাবে দিয়েছেন মাদারীপুরের শিবচরের দাঁড়িয়ে, তিনি আসলে বোঝানোর চেষ্টা করেছেন তিনি আসলে কত বড় ফিগার। অর্থাৎ একজন এমপি হিসাবে নিজেকে আসলে কত শক্তিশালী, কত পাওয়ারফুল বোঝানোর চেষ্টা করতে গিয়ে তিনি এই কথাটি বলেছেন। সেই জায়গা থেকে আমি বলছি আসলে এই পাওয়ারটা একজন এমপি যিনি মাত্র কয়দিন আগে জনগণের কাছে ভোটের জন্য ঘুরেছেন, জনগণের কাছে ভোট ভিক্ষা করছেন, সেই ব্যক্তি এখন নিজেকে পাওয়ারফুল ব্যক্তি হিসাবে স্টাবলিশ করতে যাওয়াই হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের জন্য এটা হুমকি স্বরূপ। এখন দেখেন, বিএনপিকে কি খোঁচাখুচি করে তিনি ফেলে দিতে পারবেন কিনা। আমি হানজালার শক্তি সম্পর্কে খুব ভালো জানি না, তিনি আসলে কত শক্তিশালী। তবে আমি দেখেছি বিএনপির সঙ্গে আওয়ামী লীগ খোঁচাখুচি করেছিল, আওয়ামী লীগের পরিণতি এখন দেখা যাচ্ছে। বিএনপির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অভ্যুত্থানকারী নেতার নামের পরিচয়ে জুলাই আন্দোলনকারী অমুক তমুক অনেকেই খোঁচাখুচি করেছেন। তাদের অনেকের অবস্থা এখন আমরা দেখতে পাচ্ছি নাই, মানে দৃশ্যপটে নাই। সে জায়গায় একজন হানজালা কতটুকু কি করতে পারবেন সেটা আমরা দেখার জন্য অপেক্ষা করতে হবে। আমি আসলে কাউকে ছোট হিসাবে দেখতে চাই না। আমি মনে করি যে তার সক্ষমতা থাকতে পারে, তিনি হয়তো বিএনপিকে খোঁচাখুচি করে দেশ আউট করেও দিতে পারেন, তবে সেটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো তিনি আরো বলছেন যে আপনারা চিল্লাচিল্লি করবেন ক্লাব খেতে, হানজালা চিল্লাচিল্লি করবে বাংলাদেশের পার্লামেন্টে। আমি এই কথাটা মানি, তিনি এমপি নির্বাচিত হয়েছেন এবং পার্লামেন্টে যাচ্ছেন, গিয়েই তিনি বক্তব্য দিবেন। তাই আমি শান্তি চাই, তিনি বলছেন আমি শান্তি চাই। সে শান্তি চাইলে এই মাদারীপুর, সে শিবচর শান্ত হয়ে যাবে। আমার চুপ করে থাকা মানেই, বারবার বলছি, এটা কোনো দুর্বলতা নয়। আমি নতুনত্বের রাজনীতি চাই, আমি শিবচরে কোনো প্রতিহিংসা বা আধিপত্যের রাজনীতি আগামীতে দেখতে চাই না। এই জন্য বলছি আসুন ভালোবাসা দিয়ে কাজ করুন, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। শেষ পর্যন্ত তিনি একসঙ্গে থাকার ডাক দিলেন। তো তিনি আরো বলছেন, আমি নির্বাচিত হওয়ার পর আমার নেতৃবৃন্দ কারো সঙ্গে খারাপ আচরণ করেনি, হুমকি ধমকি দেয়নি। তার মানে চাইলে দেওয়া যাইতো, অর্থাৎ তার শক্তি রয়েছে। আমি হানজালা এমপি হওয়ার আগে আমার কতটুকু ক্ষমতা ছিল এই শিবচরের মাটিতে তা আপনারা দেখেননি। আমি আসলে এই কথাগুলোই বলার চেষ্টা করছি যে তিনি আসলে পাওয়ারফুল, এটাই তিনি বারবার প্রমাণ করার চেষ্টা করছেন। তিনি বলছেন আমি শিবচরের প্রত্যেকটা মানুষকে নিয়ে কাজ করতে চাই, আমি শিবচরের প্রতিটি সদস্যকে নিয়ে কাজ করতে চাই। আমার চুপ করে থাকা মানে দুর্বলতা নয়। যদি মনে করেন হানজালা চুপ করে থাকা দুর্বলতা, তাহলে আপনারা ভুল চিন্তায় আছেন।
হানজালা চুপ করে থাকা মানে হানজালা শান্তি চাচ্ছে, তিনি এই কথাটা বারবার রিপিট করছেন। তিনি আরো বলছেন, আমার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে আপনাদের বাড়িঘর কাউকে থাকতে দিত না, আপনাদের বাড়িঘরে কাউকে থাকতে দিত না। এটাও এক ধরনের থ্রেট। আমার জায়গায় যদি অন্য কেউ হতো কাউকে ঠিক মতো চলতে দিত না, বাড়িঘর থেকে বের হতে দিত না। আমি আপনাদের বাক স্বাধীনতা দিয়েছি। হানজালা নাকি শিবচরের মানুষকে বাক স্বাধীনতা দিয়েছে, সেটা বিএনপি হোক, সেটা জামাতি হোক, বা যাদেরকে তিনি মিন করে বলেছেন তাদেরকে নাকি হানজালা, সাইদুদ্দিন আহমদ হানজালা নাকি তাদেরকে, অর্থাৎ পীরজাদা হানজালা নাকি তাদেরকে বাক স্বাধীনতা দিয়েছে। এটাই হচ্ছে সংবিধান পরিপন্থী কথা, এটাই হচ্ছে গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে কথা বলা। বাক স্বাধীনতা হানজালা শিবচরের মানুষকে দেয়নি। শিবচর আলাদা কোনো দেশ নয়, শিবচর আলাদা কোনো কিছু নয় যেখানকার সংবিধান যে হানজালা, এরকম কোনো কিছু নয়। শিবচর বাংলাদেশ এবং তার যে সংবিধান, বা সারা দেশের জন্য যে সংবিধান, সারা দেশের জন্য যে আইন, শিবচরের জন্য ঠিক একই আইন। শিবচরে হানজালা আলাদা আইন তৈরি করতে পারবে না। শিবচরের কোনো মানুষকে হানজালা বাক স্বাধীনতা দেয়নি। বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সংসদ, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সবকিছুই তাকে তার অধিকার দিয়েছে, বাক স্বাধীনতা দিয়েছে। হানজালা কাউকে বাক স্বাধীনতা দেয়নি। আমার নামে লেখালেখি করবেন, আমি সেই বাক স্বাধীনতা শিবচরের মানুষকে দিয়েছি। হানজালার নামে লেখালেখি করতে হইলে সেই স্বাধীনতা নাকি হানজালা নিজেই দেবে। তো এটা আসলে খুবই গহিত কথাবার্তা আমার কাছে মনে হচ্ছে। মানে একজন এমপি আসলে এমপি নির্বাচিত হওয়ার পর কতটা মাথা নষ্ট হয়ে গেলে তিনি এই কথাগুলো বলতে পারেন, তার একটা প্রমাণ, তার একটা নতিজা আমরা এখানে দেখতে পাচ্ছি। যেই ব্যক্তি কিছুদিন আগে এমপি নির্বাচিত হবেন কিনা তিনি জানতেন না, সেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিল বিদায় বাই চান্স তিনি এমপি হয়ে গেছেন, তাও আবার প্রবাসীদের ভোটে। তো সেই জায়গা থেকে আসলে এখানে তিনি এখন এই কথাগুলো বলছেন, এইরকম কথাগুলো বলছেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাস ঘাটলে অনেক এমপির এরকম টাইপের কথাবার্তা আপনি পাবেন, তবে তারা অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে গেছে, বাংলাদেশ কখনো টিকে থাকেনি। আওয়ামী লীগের অনেক এমপিকে দেখেছি আমরা এইভাবে কথা বলতে, কিন্তু তারা কেউ টিকে নেই, তারা এখন নেই দৃশ্যপটে, তারা এখন রাজনীতি করতে পারছে না, তারা বাংলাদেশটা আউট হয়ে গেছে, তাদের পতন হয়ে গেছে। এই হানজালার বিরুদ্ধেও অভিযোগ রয়েছে তিনি আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন, এবং আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতা দিয়েই তিনি রাজনীতিতে টিকে ছিলেন, বাই চান্স এমপি হয়ে গেলেন। তিনি বলছেন এমপির বিরুদ্ধে এই দেশের জনগণ, এই দেশের একজনও কলম ধরতে পারেনি আগের এমপির বিরুদ্ধে। আমি শিবচরের মানুষকে সেই বাক স্বাধীনতা দিয়েছি। তিনি বারবার এই কথা বলছেন, শিবচরের মানুষকে তিনি বাক স্বাধীনতা দিয়েছেন। তো এখানে একজন ব্যক্তি, আমি যে নিউজটা পড়ছি সেখানে একজন ব্যক্তি লিখেছেন যে তিনি বলছেন যে অটো ড্রাইভারে দিয়া বিমান চালাইলে তো এমনই হবে। অর্থাৎ হানজালা এখন পাইলট হয়েছেন, তিনি মূলত অটো ড্রাইভার, এরকমই বলছেন এই ব্যক্তি। আমি বলছি না, একজনের বক্তব্য। আমি আরো অনেক বক্তব্য দেখেছি অনেক মানুষের, তারা আসলে হানজালাকে জাস্ট তুলোধুনো করে ফেলেছেন, ধুয়ে দিয়েছেন। দু একজন হানজালার পক্ষেও কথা বলছেন। আমরা দেখি তো হানজালা আসলে খুব কি জয় জয়কার হয়েছে কিনা। মানে তিনি যদি ধরেন যে এখানে যতগুলো ভোট পড়েছে এই আসনে সবগুলো ভোটও যদি হানজালা পাইতো, তাও কি হানজালা বলতে পারতেন যে হচ্ছে আমি এই এলাকার মানুষকে বাক স্বাধীনতা আমি দিব? সেটা তিনি কখনোই বলতে পারতেন না। যদি ওই শিবচর এক, মাদারীপুর এক আসনে যতজন ভোটার রয়েছে সব ভোটারও যদি তাকে ভোট দিত, তাও কি তিনি এই কথা বলতে পারতেন? কখনোই না। তা আমরা দেখি হানজালার আসলে নির্বাচনটা কেমন ছিল। এখানে বিএনপি প্রথমে কামালজামান মোল্লাকে নমিনেশন দেয়, যখন 3 নভেম্বর তারা প্রাথমিক তালিকা ঘোষণা করে। এরপর তার একটা ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে তারপর এই নমিনেশন স্থগিত করা হয়। এরপর আমরা দেখলাম নাদিরা আক্তার মিঠুকে সেখানে নমিনেশন দেওয়া হয়, কিন্তু কামালজামান মোল্লা ক্ষোভ থেকে সেখানে প্রার্থী হয়ে যান। তো কামালজামান মোল্লা আর হচ্ছে বিএনপির নাদিরা আক্তার যে ভোট পেয়েছেন সেই ভোট মিলালে হানজালা আসলে তাদের ধারে কাছেও থাকবেন না। কিন্তু বিএনপির ভোটটা ভাগাভাগি হয়ে যাওয়ার কারণে হানজালা 385 ভোটে সেখানে জয়লাভ করেছেন। সম্ভবত এবারের নির্বাচনে সবচেয়ে কম ভোটে জয়লাভ করা ব্যক্তি হলেন এই হানজালা। তিনি এখন বক্তব্য দিচ্ছেন যে আমি শিবচরের মানুষকে বাক স্বাধীনতা দিয়েছি, আমি এখানকার মানুষকে গণতন্ত্র, তিনি এরকম কথাবার্তা বলছেন। তো এগুলো খুবই দৃষ্টতা এবং হচ্ছে খুবই গর্হিত কথাবার্তা। একজন এমপি যাকে মানুষ ভোট দিয়ে গণতান্ত্রিক কাঠামোর একজন অন্যতম ব্যক্তি হিসাবে নির্বাচিত করেছেন, সেই ব্যক্তি কখনোই এরকম বক্তব্য দেবেন এটা আমরা আশা করতে পারি না। শুধু হানজালা না, আর কেউই এরকম বক্তব্য দিক আমরা এটা চাই না। আর তিনি বিএনপির বিরুদ্ধে যে কথা বলেছেন, বিএনপিকে তিনি দেশ আউট করে দেওয়ার সক্ষমতা রাখেন, সেটা তিনি পারবেন কিনা সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে আপাতত হানজালার মুখ সামলানোটাই খুব জরুরি হয়ে পড়েছে, কারণ এরকম কথা যারাই আগে বলেছেন তারাই
পতনের শিকার হয়েছেন, মানুষের হাতে পতনের শিকার হয়েছেন। দর্শক, প্রফেসর ইউনূস সরকারের আমল থেকেই কেন যেন একটা ব্যাপার খুব করে লক্ষ্য করছি, সেটা হচ্ছে রাজনৈতিক দল হিসেবে বিএনপির ধৈর্য শক্তি, সহ্য শক্তি অনেক বেশি বেড়েছে। তারা অনেক কিছু সহ্য করতে শিখে ফেলেছে, তারা অনেক কিছুতে ধৈর্য ধরতে শিখে ফেলেছে। এই যেমন নির্বাচনের মধ্যে মির্জা আব্বাসকে নিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি যা করলেন, এবং সর্বশেষ মির্জা আব্বাসের যে অবস্থা, মির্জা আব্বাসের অবস্থা আজকে তাকে সিঙ্গাপুর নেয়ার কথা। ইতিমধ্যে এভার কেয়ারে মস্তিষ্কে 2বার অপারেশন হয়েছে, অবস্থা স্থিতিশীল, তাই তাকে সিঙ্গাপুরে নেয়ার কথা। সর্বশেষ নেওয়া হয়েছে কিনা এই ভিডিওতে আপনাদেরকে সেই আপডেট দিতে পারছি না, হয়তো ইতিমধ্যেই সেই খবর আপনারা জেনে গেছেন। এই যে মির্জা আব্বাসের অসুস্থ হয়ে যাওয়া, সেটাকে নিয়েও বিভিন্ন আলোচক যেটা বলছেন সেটা হচ্ছে যে তাকে মানসিক একটা ট্রমার মধ্যে ফেলে মানে স্ট্রোক করতে বাধ্য করা হয়েছে। তার মানে মির্জা আব্বাসকে মানসিকভাবে টর্চার করে যদি স্ট্রোক করার দিকে ঠেলে দেয়া হয়, তাহলে বিএনপি মানে রাজনীতিতে কতটা ধৈর্যের পরীক্ষা দিচ্ছে, কতটা সহ্য ক্ষমতা তারা বাড়িয়েছে, সেটা খুব মানে সহজেই বোঝা যায়। এরই মাঝে নতুন একটা বার্তা এসেছে। গত নির্বাচনে রিকশা প্রতীকে বিজয়ী এক এমপি তিনি ঘোষণা দিয়েছেন, বেশি খোঁচাখুচি করলে বিএনপিকে এই দেশেই থাকতে দেব না। মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে যে ওই 11 দলীয় জোটের বিভিন্ন নেতারা, এনসিপি কিংবা এই যে রিকশার প্রার্থী অর্থাৎ মামুনুল হকের যিনি দলের নেতা, এবং তার বেশভূষা দেখলে তাকে বাংলাদেশি হিসেবে আপনার বুঝে ওঠাটা খুব মুশকিল হবে। সংসদে তার একটা ছবি ভাইরাল হয়েছে, দেখে মনে হচ্ছে যে আফগান কোনো নাগরিক সংসদে বসে আছেন। যাই হোক, সেটা তার বেশভূষা, তার নিজের ইচ্ছা, কিন্তু তিনি বলছেন যে বেশি মানে খোঁচাখুচি করলে বিএনপিকে দেশ থেকেই বিদায় করে দেব, দেশেই থাকতে দেব না। এ কোন রাজনীতি শুরু হলো বাংলাদেশে? আর বিএনপিও এগুলো বসে বসে গিলছে। এত ধৈর্য শক্তি মহান সৃষ্টিকর্তা বিএনপিকে দিলই বা কিভাবে? চলুন একটু জেনে দেখি এই মেটিকুলাস ব্যাপারটা কি বললেন মামুনুল হকের এই এমপি প্রার্থী, এবং তারপরে তিনি কি বলছেন, এটা নিয়ে গণমাধ্যম কি বলছে, বিএনপির এটা নিয়ে কোনো টু শব্দ আছে কিনা, সেগুলো একটু আলোচনা করে দেখি এই ভিডিওতে। থাকবেন। দর্শক, বলছিলাম বিএনপির ধৈর্যের কথা। বেশি খোঁচাখুচি করা যাবে না। বিএনপি যদি বেশি খোঁচাখুচি করে, বিএনপি যদি তাকে নাড়তে যায়, তাহলে বিএনপিকে দেশ থেকে টুক করে মানে বের করে দেয়া হবে। দেশ থেকে বের করে কোন দেশে দেয়া হবে? এখন তো বিএনপির ভারতের সঙ্গে খুব ভালো সম্পর্ক, তাহলে কি বিএনপিকেও ভারতে পাঠিয়ে দেয়া হবে? ভারতে পাঠিয়ে দিয়ে এখানে পাকিস্তান এবং আফগানিস্তানকে আমন্ত্রণ জানানো হবে যেন আমরা 3 ভাই একসাথে এখানে আরামে সংসার করতে পারি? ব্যাপারটা কি সেদিকেই যাবে? গণমাধ্যম কি বলছে? আরটিভির শিরোনামটা দেখে নিন। সেখানে ভদ্রলোকের ছবি দিয়ে বলা হচ্ছে, খোঁচাখুচি করলে বিএনপি এ দেশেই থাকতে পারবে না। আমি হানজালা, খোঁচাখুচি মানে তার নাম হানজালা, সেটাও বাংলাদেশি মানুষের নাম হতে পারে কিনা সেই প্রশ্ন অনেকে করতে পারেন, আমি করতে চাই না। তিনি বলছেন, আমি হানজালা, খোঁচাখুচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না। মাদারীপুর 1 আসনের সংসদ সদস্য তিনি। মাদারীপুর যেটা মূলত আমরা জানি যে ওই অঞ্চলটা আওয়ামী লীগের ঘাঁটি। আওয়ামী লীগের ঘাঁটিতে মামুনুল হকের দলের একজন নেতা এমপি হয়েছেন। এটাও কিন্তু একটা মেটিকুলাস ব্যাপার। তার মানে হচ্ছে যে আওয়ামী লীগের লোকজনই তাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে। আওয়ামী লীগের লোকজন ভোট দিয়ে কাকে এমপি বানিয়েছে সেটাও একটা খুব মজার ব্যাপার। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে, মানে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে দেশ জুড়ে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। গত 2 দিন থেকে এই আলোচনাটা চলছে। এর আগে শিবচরের বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর মাঠে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমদ হানজালা। সেই অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যের বেশ কিছু অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। কি বলছেন তিনি? 4 মিনিট 22 সেকেন্ডের সেই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, এদেশের প্রবাসী ভাইরা আমাদের বিশ্বাস করেছেন, এদেশের সব মানুষ আমাদের বিজয়ী করেছে, এদেশে এজন্য আমাদের জমা খরচ দিয়ে রাজনীতি করতে হবে, বিষয়টি এমন নয়।
মানে জমা খরচ দিয়ে মানে হিসাব দিয়ে রাজনীতি করতে হবে এমন না। আমি গত কয়েকদিন ধরে ভালোভাবে খেয়াল করেছি আমাদের কিছু ভাইয়েরা খুব লেখালেখি করছেন এবং খুব কথা বলছেন। তারা অন্য কেউ নয়, তারা শিবচরের বিএনপির ভাইয়েরা। কিন্তু আমি তাদের বলতে চাই, আপনারা কি এটা মনে করেন না আমি হানজালা নির্বাচিত হওয়ার পর আমার নেতৃবৃন্দ কারো সঙ্গে খারাপ ব্যবহার করেনি, হুমকি ধামকি দেয়নি? আমি হানজালা এমপি হওয়ার আগে আমার কতটুকু ক্ষমতা ছিল এই শিবচরের মাটিতে তা আপনারা দেখেননি? মানে তিনি ক্ষমতাবান এটা তিনি বলছেন এবং বারবার তিনি তার নাম বলছেন, আমি হানজালা। মানে নামটা তো পরিচিত হতে হবে, তাকে তো কেউ চেনে না, নামটা তো চেনাতে হবে। এরকম বক্তব্য তিনি দিয়েছেন ওই কারণে যেন ভাইরাল হতে পারেন এবং আমরা যেন তাকে নিয়ে আলোচনা করি। তিনি বলছেন, তাহলে আপনারা কি মনে করেছেন আমি চুপ করে আছি? আমি শান্তি চাই, আমি শিবচরের প্রত্যেকটা মানুষকে নিয়ে কাজ করতে চাই, আমি শিবচরের প্রতিটি সদস্যকে নিয়ে কাজ করতে চাই। আমার চুপ করে থাকা মানে আমার কোনো দুর্বলতা নয়। যদি মনে করেন হানজালা চুপ করে থাকা দুর্বলতা, তাহলে সেটা আপনাদের ভুল, আপনার চিন্তায় ভুল আছে। হানজালা চুপ করে থাকা মানে হানজালা শিবচরের মাটিতে শান্তি চায়। মানে হানজালা কোটি কোটি বার তিনি বলছেন। আমার এক প্রার্থী বক্তব্য দিয়েছেন যে বিএনপিকে খোঁচাখুচি করবেন না, মানে জানিয়ে তিনি বলেন, আরে আমি হানজালা, খোঁচাখুচি করলে বিএনপি এদেশে থাকতে পারবে না। আপনারা রাজনীতি করেন শিবচর উপজেলা নিয়ে, হানজালা রাজনীতি করে পুরো বাংলাদেশ নিয়ে। তিনি নাকি পুরো বাংলাদেশের রাজনীতি করেন। তাহলে বিরোধী দলীয় নেতা তাকে না বানিয়ে ডাক্তার শফিকুর রহমান কেন বিরোধী দলীয় নেতা হলেন? এটাও তো একটা বড় প্রশ্ন। তাকে তো বিরোধী দলীয় নেতা অন্তত বানানো উচিত ছিল। কিংবা তারেক রহমান প্রধানমন্ত্রীর শপথ না নিয়ে হানজালা সাহেবকে, মানে বাংলাদেশে যেহেতু তিনি বাংলাদেশকে নিয়ে রাজনীতি করেন, তাকে প্রধানমন্ত্রী বানানো উচিত ছিল। তিনি বলছেন আপনারা চিল্লাচিল্লি করবেন ক্লাবে খেতে, হানজালা চিল্লাচিল্লি করবে বাংলাদেশের পার্লামেন্টে। বিশাল ব্যাপার, পার্লামেন্টে চিল্লাচিল্লি করবে। তাই আমি শান্তি চাই। আমার চুপ করে থাকা মানে, বারবার বলছি, এটা কোনো দুর্বলতা নয়। আমি নতুনত্বের রাজনীতি চাই। আমি শিবচরে কোনো প্রতিহিংসা বা আধিপত্যের রাজনীতি আগামীতে দেখতে চাই না। এজন্য বলছি, আসুন ভালোবাসা দিয়ে কাজ করি, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। তিনি বলছেন আরও, আমার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে আপনাদের বাড়িঘরে কাউকে থাকতে দিত না। মানে হুমকি দিচ্ছেন কিন্তু যে আপনাদের বাড়ি ঘরে থাকতে দিত না। মানে বিরোধী দল থেকে এমপি হয়ে আচরণটা সরকারি দলের মন্ত্রীর মতো, ব্যাপারটা এরকম। তিনি বলছেন আমার জায়গায় অন্য কেউ হলে কাউকে ঠিক মতো চলতে দিত না, বাড়িঘর থেকে বের হতে দিত না। আমি আপনাদের বাক স্বাধীনতা দিয়েছি, আমার নামে লেখালেখি করবেন, আমি সেই স্বাধীনতা শিবচরের মানুষকে দিয়েছি। আগের এমপির বিরুদ্ধে এদেশের একজনও কলম ধরতে পারিনি, আমি শিবচরের মানুষকে সেই বাক স্বাধীনতা দিয়েছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা চৌধুরীকে পরাজিত করে খেলাফত মজলিসের রিকশা প্রতীক নিয়ে বিজয়ী হন এই সাইদ উদ্দিন আহমাদ হানজালা। এই যে আহমাদ হানজালা, মানে হানজালা আরো কয়েক কোটিবার বোধহয় বলা উচিত, কারণ তার নামটা জনপ্রিয় করতে হবে। তিনি যেহেতু বাংলাদেশ নিয়ে রাজনীতি করেন, সামান্য তার যে নির্বাচনী এলাকা, সেই নির্বাচনী এলাকা নিয়ে তিনি রাজনীতি করেন না। এখন ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে আসলে কি ঢুকে গেল? এই যে বক্তব্য যে খোঁচাখুচি করলে বিএনপিকে দেশেই থাকতে দেব না। মানে বিএনপি একটা মানে পুতুল, একটা ম্যাচের কাঠি, যে তাকে ধরে এভাবে ফেলে অন্য কোনো দেশে পাঠিয়ে দেবে। মানে বিএনপিকে এইভাবে টুক করে ফেলে ভারতে পাঠিয়ে দিয়ে আপনারা কি পাকিস্তানে যাবেন, কিংবা পাকিস্তানের লোকজনকে বলবেন যে তোমরা আসো ভাই, একসাথে আমরা 71-এর বিভেদ ভুলে একসাথে আমরা কাজ করি। আফগানিস্তানকে বলবেন যে তোমরা তোমাদের সংস্কৃতি আমাদের দেশে দিয়ে যাও, আমরাও সেই সংস্কৃতি তৈরি করতে চাই যেখানে রাজার জন্য এক আইন হবে, প্রজার জন্য এক আইন হবে, দাসীর জন্য এক আইন হবে, আলেম ওলামাদের জন্য এক আইন হবে, এক দেশে 4টি আইন, যেটা মানে সাংবিধানিকভাবে আফগানিস্তানে পাশ করা হয়েছে, সেটা বাংলাদেশেও বোধহয় চালু করতে চান এরা, নাকি অন্য কিছু? এখন বিএনপির প্রতি প্রশ্ন যে আপনারা এই অসাধারণভাবে
এত সুন্দরভাবে এত ধৈর্য ধরা শিখলেন কিভাবে? এটা পুরো জাতিকে আপনাদের অন্তত একটা ক্লাস নিয়ে, ওই যে হাসনাত আব্দুল্লাহ যেমন খেজুর নিয়ে, খেজুর ডিস্ট্রিবিউশন নিয়ে নাকি একটা ক্লাস নিয়েছেন, সেরকম একটা ক্লাস নিয়ে আপনারা জাতিকে যদি একটু শেখাতেন যে এরকমভাবে ধৈর্য ধরতে হয়, এরকমভাবে মানে সহনশীল হতে হয়, তাহলে আমার মনে হয় যে পুরো জাতি ধৈর্যশীল হতে পারত। পুরো দেশে কোনো ধরনের সহিংসতা, কোনো ধরনের রেষারেষি কিংবা মারামারি, কাটাকাটি, কবর রচনা করা, নিশ্চিহ্ন করা, মুছে ফেলা, এই ব্যাপারগুলো আর থাকতো না। দর্শক, আপনার ভাবনা এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।